মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় শেষ হচ্ছে আজ। বিমানের টিকিট না পাওয়ায় অনিশ্চিত ৩০,০০০ কর্মীর যাত্রা। সরকারি ব্যবস্থাপনাকেই দুষছেন বায়রা। আজকে যে কর্মীদের যে দুর্দশা, ১০,০০০ বা ২০,০০০, ৩০,০০০ যে কর্মী যেতে পারছে না, আমরা মনে করি যে এই বিষয়ে সরকার কিন্তু ইচ্ছা করলে আরও পদক্ষেপ নিতে পারত। অর্থনৈতিক টানাপোড়েন সামলাতে আয় বৃদ্ধিতে জোর দিচ্ছে এনবিআর। নতুন করে বিভিন্ন পণ্যসহ এমপিদের গাড়ি আমদানিতেও শুল্ক আরোপের ভাবনা। ঘূর্ণিঝড়ের বড় প্রভাব নেই সবজি বাজারে। টমেটো, কাঁচামরিচ বাদে কমেছে বেশিরভাগ পণ্যের দাম। বর্ষা আর উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এতক্ষণ শিরোনাম দেখছেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। ৩০,০০০-এর টিকিট লাখ ছাড়িয়েছে, তবুও মিলছে না ভিসা। কাজের অনুমতি সবই প্রস্তুত, তবুও অনিশ্চয়তায় পড়েছেন মালয়েশিয়াগামী প্রায় ৩০,০০০ কর্মী যাত্রা। অথচ আজ শুক্রবারই এই দেশটিতে কর্মী পাঠানোর শেষ দিন। রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন, কূটনৈতিক তৎপরতা ছাড়া এই অনিশ্চয়তার প্রাচীর ভাঙা কঠিন। সহকর্মী আলমগীর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রিক্রুটিং এজেন্সিগুলোর সামনে মালয়েশিয়াগামী কর্মীদের জটলা। এজেন্সিকে টাকা জমা দিয়েছে আগেই, ভিসাও আছে হাতে, কিন্তু এসব কর্মীদের অনেকেরই দেশটিতে যাওয়া অনিশ্চিত, কারণ মিলছে না বিমান টিকিট। দিনের পর দিন চেষ্টা করেও সেই সোনার হরিণের দেখা মেলেনি তাদের ভাগ্যে। আর ভাগ্য যাদের সহায় হয়েছে তাদের গুনতে হয়েছে বাড়তি অর্থ। সব মিলিয়ে দেশটিতে যেতে কারো কারো খরচ পড়ছে ৫.৫ থেকে ৬ লাখ টাকার মতো। টাকা বেশি চাচ্ছে, এখন টিকিটের দাম বাড়িছে, এই জন্য এখন টিকিটের দাম ২০,০০০ টাকা বেশি চাচ্ছে আর কি। টিকিট দেয় নাই, বলতেছে টিকিটের দাম বেড়ে গেছে। ৩ লাখ ৩.৫ লাখ টাকা, এখন বর্তমানে ৫ লাখ ৫.৫ লাখ লাগতেছে, ৬ লাখ লাগতেছে। কাল দিবে আজ দিবে এই বলতে বলতে অনেক কয়দিন হলেই ঘুরেছে না। আপনার টিকিট বলতেছে আর কি, আপনার টিকিট হবে 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 এটাই বলতেছে, ফিঙ্গার হয় না কোনো, মানে তো কোনো নিশ্চয়তা নাই কবে যাই। ঘোষণা অনুযায়ী আজ শুক্রবারই শেষ দিন। এরপর আপাতত আর কর্মী নেবে না মালয়েশিয়া। তাই তো শেষ মুহূর্তে কর্মী প্রেরণে এজেন্সিগুলোকে পড়তে হয়েছে বিমানের টিকিট বিড়ম্বনায়। চেষ্টার সবটা দিয়েও চাহিদা মতো টিকিট পাচ্ছে না এজেন্সিগুলো। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে টিকিট যে কোনোভাবে টিকিট সোর্সিং করে, হ্যাঁ, যদিও টিকিটের প্রাইসটা হাই, মানে আগের মতো ওইরকম নাই, সব লক্ষাধিক, সেটা প্রায় লক্ষাধিক টাকার হিসেব। এটা বাদ দিয়েছে, ওই দেশের গভর্নমেন্ট ৩১ তারিখের মধ্যে যেতে হবে। সেই ক্ষেত্রে হয়তো 10টা ফ্লাইট আছে, 15টা ফ্লাইটের চাহিদা আছে, সেই ক্ষেত্রে টিকিটের দামটা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন প্রত্যেক এয়ারলাইন্সে। যেখানে ৩০,০০০ সেখানে ৭০, ৮০, ৯০, ১ লাখ টাকা পর্যন্ত টিকিট কাটতে বাধ্য হয়েছি। ২০-২৫ হাজার লোক এখনও যাওয়ার মানে কোনো সংকুলান নাই বা ব্যবস্থা নাই। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার দাবি, এজেন্সির পক্ষ থেকে সবকিছু করা হলেও দুর্বলতা আছে সরকারি ব্যবস্থাপনায়। কর্মী প্রেরণে বাড়তি ফ্লাইট পরিচালনা করা হলে এ সংকট তৈরি হতো না বলেও মনে করেন সংগঠনের নেতারা। এক সপ্তাহ আগে থেকে যদি মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে যদি ১০-২০টা চার্টার্স ফ্লাইট এভরিডে যদি দিতে পারতো, তাহলে আমরা মনে করি যে আজকে যে কর্মীদের যে দুর্দশা, ১০,০০০ বা ২০,০০০, ৩০,০০০ যে কর্মী যেতে পারছে না, আমরা মনে করি যে এই বিষয়ে সরকার কিন্তু ইচ্ছা করলে আরও পদক্ষেপ নিতে পারত। টিকিটের যে একটা সিন্ডিকেট, এখানে মনে ৩০,০০০ টাকার টিকিট যে এখন ১,১০,০০০ থেকে আজকে ২ লাখ হয়ে যাচ্ছে, এগুলিও দায় আছে। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, টিকিটের অভাবে কর্মী যেতে না পারলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হবে কর্মীরা, পাশাপাশি বিপুল অঙ্কের প্রবাসী আয় থেকেও বঞ্চিত হবে দেশ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। এই যে ৩০,০০০ কর্মী মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তা আসলে কতটুকু কাটলো? সর্বশেষ কি তথ্য এই ব্যাপারে আছে আপনার কাছে? স্মৃতি, মূলত এখানে যারা এসেছেন প্রত্যেকেই হাজার হাজার মানুষ
অপেক্ষা করছেন এবং এই অপেক্ষা আসলে আজকেই ফুরাচ্ছে বলা যায়। কারণ এই মানুষগুলো কেউ 6 মাস, কেউ 1 বছর বা 2 বছর ধরে বিভিন্ন এজেন্সির পেছনে পেছনে ঘুরেছেন মালয়েশিয়া যাওয়ার জন্য এবং এই যেহেতু গত 20 মে মালয়েশিয়ান সরকার ঘোষণা দেয় যে 31 মের পর থেকে তারা তাদের দেশে আর কোনো কর্মী নেবে না, সেক্ষেত্রে গত 10 থেকে 12 দিন ধরে যাদের সরকারের অনুমতি ছিল, ভিসা ছিল, ওয়ার্ক পারমিট ছিল, প্রত্যেকেই 10 দিন ধরে মূলত এজেন্সি এবং এয়ারপোর্টে ঘোরাঘুরি করছেন একমাত্র টিকিটের অপেক্ষায়। যেহেতু খুব অল্প সময়ের মধ্যেই এই ঘোষণাটি এসেছে, সে কারণে সবাই আসলে যাওয়ার জন্য এই হুমড়ি খেয়ে পড়েছে, যার কারণে এক ধরনের টিকিটের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটি তৈরি হয়েছে এবং এর ফলে যেটি হয়েছে যে আজকে যদি বলি আজকের কথা, আজকে শেষ দিন, আজকে 7টি ফ্লাইট রয়েছে মালয়েশিয়াগামী এবং এই 7টি ফ্লাইটে করে মূলত সর্বোচ্চ 1,500 মানুষ যেতে পারবেন। এর বাইরে আসলে অনুমতি যেহেতু রয়েছে প্রায় 5,24,000, এর মধ্যে প্রায় 4,94,000-এর মতো গিয়েছে, অর্থাৎ আরও 31,000 যারা যেতে পারবেন না তারা প্রত্যেকেই বলা যায় যে এই এয়ারপোর্টে এসেছেন এবং প্রত্যেকেই এজেন্সির সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করছেন, টিকিট পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সেই টিকিট মিলছে না। এখনও আসলে সবাই বলছেন এজেন্সিগুলোর পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আপনারা অপেক্ষা করেন, টিকিট হয়তো তাদের জন্য ব্যবস্থা করা হবে, কিন্তু আসলে সবাই সেই টিকিট শেষ পর্যন্ত পাবেন কিনা সেই অনিশ্চয়তা নিয়েই আসলে এই এয়ারপোর্টে অপেক্ষা করছেন। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। টানাপোড়েনের এই সময়ে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা ছাড়া আর কোনো বিকল্প নেই, তাই বাজেটে আবারও উচ্চাভিলাষী পরিকল্পনা করছে সরকার। নতুন বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় 5.5 লাখ কোটি টাকা। এনবিআরের ঘাড়েই চাপছে সিংহভাগ দায়িত্ব। বাজেটের আকার তেমন না বাড়লেও নানা খাতের ব্যয়, তাই আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন কর প্রশাসনের দক্ষতা এবং জবাবদিহিতা বাড়াতে হবে। অর্থমন্ত্রী মনে করেন যে কোনো মূল্যে বাড়াতে হবে সরকারের আয়। রিমন রহমানের রিপোর্ট। কয়েক বছর ধরেই কমেছে অর্থের যোগান, তাই ব্যাহত হচ্ছে সরকারের উন্নয়ন কার্যক্রম। পরিচালন ব্যয় বৃদ্ধি ছাড়াও ঋণ পরিশোধ সহ নানামুখী চাপে সরকার। সার্বিক অর্থনৈতিক মন্দায় কমেছে উৎপাদন, স্বাভাবিকভাবেই কমেছে অভ্যন্তরীণ আয়। চলতি অর্থ বছরের বাজেটে ধরা হয় বড় রাজস্ব আদায়ের লক্ষ্য, তবে 10 মাসের হিসাব বলছে ঘাটতি 26,000 কোটি টাকা। অর্থ বছরের এখনো বাকি 2 মাস, ধারণা করা হচ্ছে এই সময়ে বাড়বে ঘাটতির পরিমাণ। আগামী অর্থ বছরের বাজেটেও ধরা হচ্ছে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য, যার প্রায় পুরোটাই আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে দরকার 30% প্রবৃদ্ধি। প্রশ্ন হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধির ক্ষেত্রে করণীয় কি? প্রশাসনকে যদি সমৃদ্ধ করা যায় তাহলে এনফোর্সমেন্ট জোরদার করা যায়, আদায় অনেক হয়, সক্ষমতা বৃদ্ধি হয়। সেক্ষেত্রেও কর রাজস্ব জিডিপির 2 to 3% পর্যন্ত বাড়ানো যায়। বিভিন্ন দেশের অভিজ্ঞতা দিয়ে এটা দেখা গেছে। এনফোর্সমেন্টটা, কর প্রশাসনের জন্য কর ফাঁকি হচ্ছে কিনা, ওই জিনিসগুলোকে দেখা দরকার। নতুন বাজেটে কর বিন্যাস করবে সরকার। বিপুল সংখ্যক পণ্যে বসছে শুল্ক। এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের চিন্তা আছে। একই সঙ্গে আবগারি শুল্কেও আসছে পরিবর্তন। মূলত রাজস্ব আদায় বৃদ্ধি করাই উদ্দেশ্য। খালি লক্ষ্য দিলে হবে না, লক্ষ্যের সাথে কেন কি বাড়বে, কিভাবে বাড়াবো, কোন কোন জায়গায় আমরা হস্তক্ষেপ করব, অটোমেশনটা কীভাবে হবে। আমরা সবসময় বলি সেপারেট করো বিটুইন রেভিনিউ ডিপার্টমেন্ট অ্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্যাক্স পলিসি। এগুলোর দরকার আছে, কিন্তু এনবিআর এটা জীবনেও করবে না তারা। তাদেরকে ফোর্স করতে হবে এটা সরকার থেকে। সরকারও মনে করে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি ছাড়া বিকল্প নেই, কারণ ঋণ করলে বাড়ছে দায়, অন্যদিকে কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়া যাচ্ছে না সহায়তা। 8% কমে ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে কি একটা দেশের অর্থনীতি এগিয়ে যেতে পারে? যতটা কর আদায় হয় তার প্রায় সমপরিমাণ ছাড় আছে, কিন্তু মানে লাখ কোটি টাকার উপরে। হ্যাঁ, তো আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যদি খালি আমরা যদি ছাড়ি, সবাই সব রকম ছাড় দিতে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের তো ট্যাক্স জিডিপি রেশিও বাড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। স্বস্তির জন্য একক নির্ভরতা বাদ দিয়ে করজাল বৃদ্ধি, রাজস্ব আদায়ের নামে হয়রানি বন্ধ, কর ফাঁকির প্রবণতা কমানোর বিকল্প নেই।
ডিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড়ের রিমালের বড় কোনো প্রভাব নেই সবজি বাজারে। টমেটো, কাঁচামরিচ, গাজর বাদে কমেছে বেশিরভাগ পণ্যের দাম। ব্যবসায়ীরা জানিয়েছেন বৃষ্টিতে নষ্ট হবার আশঙ্কায় অনেকেই সবজি জমি থেকে তুলে ফেলেছেন। এই যোগান শেষ হলেই দাম আবারও বাড়বে। অন্যদিকে বর্ষার বাড়তি উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ছুটির দিন এলেই রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের চাপ যেমন বাড়ে, ঠিক তেমনিভাবে বিক্রেতারাও কিন্তু অন্যান্য যে কোনো দিনের তুলনায় কিছুটা বাড়তি পসরা সাজানোর চেষ্টা করেন এবং কিছুটা ভালো পণ্য আনার চেষ্টা করেন। কিছুটা দাম গত সপ্তাহের তুলনায় কমেছে, কিন্তু সেই দাম যে একেবারে কমে গেছে, সবার নাগালে চলে এসেছে সেটি বলা যাবে না। আমরা যদি গড় হিসাব করি তাহলে এখনও বেশিরভাগ সবজির দাম 50 টাকার আশপাশে ওঠানামা করছে। নতুন করে কয়েকটি সবজি দুশ্চিন্তা বাড়িয়েছে, যেমন টমেটোর কেজি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 90 থেকে 100 টাকার ভেতরে ওঠানামা করছে। গাজরের ক্ষেত্রেও তাই। পানি এখনো নামে নাই, গাছপালা মেরে যাবো না, তখন আবার লাগাইবো হইবো, এই মধ্যে দাম বাড়বো। টমেটোর এখন সিজন শেষ পর্যায়ে, মানে এমন সময় দামটা মানে বাড়তেই থাকে, কারণ আমাদের শেষ ইন্ডিয়া আসতেছে। এখন একেবারেই গ্রীষ্মের সবজির ভরা মৌসুম, সেই হিসেবে সবজির দাম আরও কম হওয়া উচিত বলে মনে করেন ক্রেতারা। সবজি কিনতে হলে তো পকেটে একটু টান পড়বে, এখন তুলনামূলক সব কিছু দাম বাড়তি, এই জন্য। এবারে আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি মানিকগঞ্জে আমাদের সহকর্মী BM খোরশেদের কাছে। ধন্যবাদ তৌহিদ। আমি এখন রয়েছি মানিকগঞ্জের যে জাগির বন্দর যে পাইকারি যে সবজি আড়ত, সেই সবজি আড়তে আড়তদাররা বলছেন যে প্রতিটি সবজির দামই কিন্তু আসলে কমেছে। এর মূল কারণ হচ্ছে যেহেতু সবজি সরবরাহ বেড়েছে, এবং এই সবজির সরবরাহ বাড়ার কারণ হিসেবে আড়তদাররা বলছেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাত হয়েছে, এবং মানিকগঞ্জেও সেই বৃষ্টিপাতের কারণে অনেক সবজি ক্ষেত কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে, যে কারণে কৃষক তাদের যে সবজি সেই সবজি কিন্তু একত্রে তুলে কিন্তু বাজারে নিয়ে এসেছে, যে কারণে সরবরাহ বেড়েছে। ঢাকার আড়তদাররা আড়তদারি নিবে, আবার ব্যাপারী 1 টাকা লাভ করার চেষ্টা করে, আবার এখানে প্যাকিং চার্জ 1 টাকা 2 টাকা খরচ হয়ে যায়। তো সেক্ষেত্রে 3-4টা হাত বদল হওয়ার কারণে দাম বৃদ্ধি পায়। তো এরপর আবার খুচরা বিক্রেতারা যদি 20 টাকা কিনে, তো তারা 40 টাকা বেচার চেষ্টা করে। এই সবজিটা আসলে শেষ হয়ে যাওয়ার পরে আড়তে কিন্তু নতুন করে সবজির কিন্তু একটা ঘাটতি দেখা দেবে, এবং সেই ঘাটতি যখন শুরু হবে, সরবরাহ যখন কমে যাবে, তখন কিন্তু দাম কিন্তু আবার বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পটল কি দাম 15 টাকা 16 টাকা আমদানি ঝড়ের কারণে সব তুলে আমাদের দিতেছে, হয়তো সপ্তাহে গেলে আমাদের এই পটল 30 টাকা কেজি। আমরা এখন উৎপাদন পর্যায়ের খবর জানতে চলে যাচ্ছি সাতক্ষীরায় সহকর্মী আকরামুল ইসলামের কাছে। ধন্যবাদ। আমি এখন রয়েছি সাতক্ষীরার যে সবথেকে বেশি সবজি উৎপাদন হয় ধানদিয়া নগরকাটার যে এলাকা, সেখানে ঘূর্ণিঝড় রিমাল যে তাণ্ডব চালিয়েছে গত 2 দিন আগে এই অঞ্চলে, তো এখানে যে আশঙ্কা করা হচ্ছিল সবজি খেতে বা ফসলের যে ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি বা পানিতে প্লাবিত হয়ে যাবে, এমন ঘটনা কিন্তু আমাদের নজরে পড়েনি। খুব বড় ক্ষতি হয়নি, তারপরও হালকা কিছু মানে ক্ষতি যা বললাম এইগুলো। কেমন? ও পটল বান্ডানগুলো ভেঙে গেছে, কিছু কলা গাছ নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে আমরা তো আছি আলহামদুলিল্লাহ, এই সব মিলিয়ে আমাদের বেশি কষ্ট হচ্ছে, আমরা প্রায় 5-6 দিন বিদ্যুৎ পাইনি। আগামীতে যখন বৃষ্টি হবে তখন কিন্তু আবার নতুন করে তারা চ্যালেঞ্জের মুখে পড়বেন। পাশাপাশি যে বর্তমানে ফসল উৎপাদন খরচ কিন্তু অনেকটা বেড়ে গেছে। সার কীটনাশকের দাম বেশি, আপনার বীজের দাম বেশি, শ্রমিকের দাম বেশি, সে কারণে আমাদের বাজারজাতকরণ যে ফলগুলো আমরা পাই, সেক্ষেত্রে আমাদের বাজার যেভাবে লেভেল থাকে সে আমরা মানে লস খাই সেক্ষেত্রে। তো এই ছিল সাতক্ষীরার সবজি বা কৃষি ক্ষেতের সবশেষ খবর। দর্শক, মাছের বাজারে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে। সবজি বাজারে না পড়লেও বিভিন্ন জেলাতে মাছের ঘের ভেসে গেছে, তাই কমেছে চাষের মাছের যোগান। দোকানীদের দাবি এই মৌসুমে উৎপাদনও কমেছে, কিন্তু ক্রেতারা বলছেন নানা অজুহাতে দাম বাড়ানো হয়। এই যাত্রায় ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে। রাজধানীর বাজারে 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে 1000 টাকার মতো, এবং পাঙ্গাসে কেজি 250 টাকা। রুই, বোয়াল, শিং এর কেজি এখন 500 টাকার আশেপাশে রয়েছে। ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও তার ক্ষত এখনও শুকায়নি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13 জেলায় 41,000 মাছের ঘের, 26,000 পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপাকে পড়েছে মাছ চাষিরা, যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। ছুটির দিনে বাজারে ক্রেতার সমাগম বেশি থাকে, আজও তার ব্যত্যয় হয়নি, কিন্তু মাছের দোকানে এসে অনেকটাই অসুস্থতে পড়েছেন তারা। দাম বেড়েছে চাষের মাছের। কিছু কিছু জায়গায় আমাদের প্রাকৃতিক দুর্যোগ চলছে, তো পূর্বের তুলনায় কিছুটা বাড়তি মনে হচ্ছে আমার কাছে। না, দাম তো এখন সবচেয়ে বাড়তি এখন দেখতেছি। 1 সপ্তাহ পর পর মার্কেটে আসি, মার্কেটে এসে দেখি তো যেমন যে গুতুম মাছ 600 টাকা, আগে নিতাম কত 400 টাকা। বিশেষ করে ইলিশ মাছের দাম অনেক বেশি, আর দেশি মাছ যেগুলো সেগুলোর দাম, আইড় মাছ এগুলোর দাম আসলে অনেক বেশি আছে।
তবে নদীর মাছের যোগান ভালো, সেখানেও স্বস্তি মিলছে না। সরবরাহ কম থাকায় ইলিশের দামও বেশ চড়া। দোকানিদের দাবি এই মৌসুমে মাছের উৎপাদন কমেছে, যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। কোরাল মাছ আছে 700 টাকা কেজি 3 কেজি ওজনের, এবার দেশি রুই মাছ আছে 500 টাকা কেজি 3 কেজি 3.5 কেজি ওজনের, এরপরে গুলশা ট্যাংরা আছে দেশিরা 700 টাকা কেজি। আমদানির কারণে, তাছাড়া পানি টানি বাড়ছে, বন্যা টন্যা গেছে, সে কারণে আর একটু বাজার বাড়ছে। এই সিজনটাই হলো মাছ কম থাকে, আবার আষাঢ় শ্রাবণ মাসে আসলে তখন আর ক্রেতারা বলছেন ছুটির দিন এলেই দাম কিছুটা বাড়িয়ে দেয় অতি মুনাফাভোগী দোকানিরা। শাজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার আমরা একটু সাপ্তাহিক মুদ্রাবাজারের খবরাখবর জানিয়ে দেবো আপনাদেরকে। গেল সপ্তাহে উচ্চ মূল্যে অপরিবর্তিত ছিল মার্কিন ডলারের বিনিময় মূল্য। অন্যান্য বিদেশি মুদ্রার দরও কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। এনসিসি ব্যাংকের তথ্য মতে মার্কিন ডলার সর্বোচ্চ 117 টাকা 85 পয়সায় হাত বদল হয়েছে। সর্বনিম্ন ছিল রবিবার 117 টাকা 80 পয়সা। বৃহস্পতিবার পাউন্ড লেনদেন হয়েছে 151 টাকা 50 পয়সা। রবিবার সর্বনিম্ন দর ছিল 150 টাকা 95 পয়সা। তবে কিছুটা কমেছে ইউরোর দর। বৃহস্পতিবার সর্বোচ্চ 129 টাকা 10 পয়সায় বিনিময় হয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল 128 টাকা 68 পয়সা। পরিবর্তন আসে অস্ট্রেলিয়ান ডলারের দামেও। বৃহস্পতিবার সর্বোচ্চ দর ছিল 79 টাকা 62 পয়সা, সর্বনিম্ন ছিল 78 টাকা 89 পয়সা। আর 23 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর। পরিবর্তন ছিল সিঙ্গাপুর ডলারের বাজারে। বৃহস্পতিবার সর্বোচ্চ 88 টাকা 51 পয়সায় হাত বদল হয়েছে এই মুদ্রাটি। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিল 88 টাকা 11 পয়সা। পরিবর্তন ছিল সৌদি রিয়ালের দামেও। সর্বোচ্চ দর ছিল 31 টাকা 33 পয়সা। পরিবর্তিত হয়েছে কানাডিয়ান ডলারের দামেও। সোমবার সর্বোচ্চ লেনদেন হয়েছে 81 টাকা 31 পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 32 পয়সা। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।